ওয়াকফ সংশোধনী আইন তার প্রতিবাদের জের। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো জঙ্গিপুরে। ঘটনা এখনো পর্যন্ত দুজন পুলিশ কর্মী যারা জখম হয়েছেন, একজন সাধারণ মানুষ তিনিও আহত হয়েছেন। পুলিশ সূত্রে যে খবর সামনে এসছে, ইতিমধ্যে ছবিও তার আমরা দেখতে পেয়েছি। এবং এই ঘটনায় রাজ্যের কাছে রাজ্যপাল সিবি আনন্দ বোস রিপোর্ট তলব করেছেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা তো শুরু হয়েছে, তবে কোন পথে হবে নিয়ন্ত্রণ তা ডিবেটে আলোচনায় আসবো। তবে তার আগে এই ছবিটা দেখুন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এই আবহে মঙ্গলবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জেরে রণক্ষেত্রের চেহারা নেয় জঙ্গিপুর। ওয়াকফের বিরোধিতার নামে রীতিমতন তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। জঙ্গিপুরের রাস্তায় আগুন জেলে বিক্ষোভ স্থানীয়দের। জমাট কালো ধোঁয়া আর বারুদের গন্ধে ঢাকা পড়ল গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হলো র্যাব। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গেছে সেল পাঠায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। পুলিশি বাধা প্রতিরোধ করতে পাল্টা হামলা বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে লাগাতার ইট পাথর বৃষ্টি জনতার। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জখম হন দুজন পুলিশ কর্মী। ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে জঙ্গিপুরের জনজীবন। প্রসঙ্গত নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরেই বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। সেই ক্ষোভের আগুনে ক্ষতবিক্ষত হয় মুর্শিদাবাদ। এবার ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় আগুন জ্বলল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। এদিকে জঙ্গিপুরের ঘটনায় রাজ্য সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। পাশাপাশি ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জনতাকে শান্ত থাকার বার্তা তৃণমূল সাংসদ আবু তাহের খানের। সঙ্গে কি ব্যাপার আছে আমরা দেখে নেব। পুলিশকে বলবো ধৈর্য ধরতে, আর পাবলিককে বলবো আপনারা সংযত থাকুন। আমরা যখন আন্দোলন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করছি, তখন প্ররোচিত করার কোনো কারণ নেই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। যদিও এই ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, এসএসসি ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যই মুখ্যমন্ত্রী ও তার সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাগুলি ঘটতে দিচ্ছেন। অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয়, তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে? জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ। তাহলে সংখ্যালঘুদের এই অর্থাৎ হিন্দুদের তাদের সুরক্ষার দায়িত্ব কার? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন, যাতে এই 26,000 চাকরি চলে যাওয়া এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন অন্যদিকে চলে যায়। একে সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। রাজ্য সরকার চায় এখানে উৎপাত হোক, অভিযোগ বিজেপি নেতা। পশ্চিমবাংলায় রাষ্ট্রবিরোধী শক্তি সবসময় সক্রিয় এবং এটা করানো হয়। এখানকার সরকার পার্টি তারা চায় এখানে উৎপাত হোক। ওয়াকফ বিল পাস হয়ে গেছে, আইন হয়ে গেছে। ঠিক সিএ পাস হওয়ার সময়ও এখানে 3 দিন ধরে উৎপাত হয়েছিল। ট্রেন জ্বালানো হয়েছিল, রেলওয়ে স্টেশন জ্বালানো হয়েছিল, উপরে ফেলা হয়েছিল লাইন, ট্রেন, বাস, মন্দির ভাঙা হয়েছিল, বিজেপি অফিস ভাঙা হয়েছিল। একজাক্টলি একই জিনিস শুরু হয়েছে। এটা উৎপাত করার চেষ্টা চলছে সব জায়গায়। এখানকার সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কোন প্রতিবাদী যেন উত্তেজনা সৃষ্টি না করে, বার্তা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। আজ একটা প্রতিবাদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেখানটায় পরিস্থিতি অগ্নিগর্ভ। আমাদের কাছে খুব দুশ্চিন্তার কারণ। মুর্শিদাবাদ জেলার আমি একজন অধিবাসী। ওয়াকফ বিলের প্রতিবাদ করার অধিকার সকলের আছে। শান্তিপূর্ণভাবে সবাই প্রতিবাদ করছে, আমরাও করব, আমরা করেছি, করছি, করব। কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নেয়, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে, মুর্শিদাবাদবাসীর সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। এসএসসি ইস্যু থেকে নজর ঘোরাতেই কি এই ঘটনা ঘটানো হয়েছে? রাজ্যে বারংবার কেন এ ধরনের ঘটনা ঘটছে? নেপথ্যে শাসক দলের প্রচ্ছন্ন মদত? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা খুব সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম, গতকাল লাগাতার এই ছবি খবরের শিরোনামে উঠে এসছে। আজ সকাল থেকেই আপনারা জানেন বিএনএসের 163 ধারা সেখানে লাগু রয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ, থমথমে পরিবেশ, থমথমে পরিস্থিতি। কোন পথে হবে নিয়ন্ত্রণ তা নিয়ে তো অবশ্যই দা ডিবেটে আজকে আলোচনা করব। তবে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই নাগরিকত্ব সংশোধনী আইন, তারপর ওয়াকফ সংশোধনী আইন। এই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় ফের আগুন জ্বলল মুর্শিদাবাদে। ক্ষোভের আগুনে ফুঁসছে জঙ্গিপুর। বারবার এই ছবি কেন বাংলায়? কেন পুলিশ প্রশাসন আগে সক্রিয় হয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না? কেনই বা উচ্ছৃঙ্খল জনতাকে এরকম মিছিলের অনুমতি দেয় প্রশাসন?
রামনবমী বা বিরোধীদের ক্ষেত্রে তো ভিন্ন ছবি। মিছিল মিটিংয়ের অনুমতি আদায়ে তাদের বারংবার আদালতের দ্বারস্থ হতে হয়। তাই একই রাজ্যে দুই ছবি কেন? বিরোধিতা মানেই কি হিংসা ছড়ানো? এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি? কবেই বা ঘুম ভাঙবে প্রশাসনের? আজ দ্য ডিবেটে এই আলোচনার জায়গাতে ডেফিনেটলি আসতে হবে। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নের জায়গা, সেই প্রশ্নের জায়গা থেকে আলোচনায় ডেফিনেটলি আসতে হবে। যারা উপস্থিত থাকবেন আমাদের সঙ্গে, যারা গেস্টরা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিই। সৌমজিৎ ঘোষ, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে উপস্থিত। সৌমজিৎ দাকে স্বাগত জানাবো। এবং সৌমজিৎ দা, আমার কাছে একটাই প্রশ্ন, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবি থেকে বড় প্রশ্ন, কারণ পুলিশের দুই ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এক তো হচ্ছে গিয়ে এই যে ছবি আমরা দেখলাম, সেখানে মানে যে কেউ যে কোনো ধরনের অংশগ্রহণ করতে পারে, তাদের বিরোধিতা থাকতেই পারে, কিন্তু এই বিরোধিতার জায়গায় যদি এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে বা তার পরিস্থিতি যদি তৈরি হয়, তার আগে থেকে কেন পুলিশ পাচ্ছে না? পুলিশকে কেন লাঠিচার্জ করতে হচ্ছে, যা নিয়ে প্রশ্ন বিরোধীরা তুলছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বিরোধীরা মিটিং মিছিল করছে, তাদেরকে এই মিটিং মিছিল আদায় করবার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, তারপর সেই মিটিং মিছিল করতে হচ্ছে। রামনবমীও সদ্য গিয়েছে, যাই হোক, সেখানে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও সেই মিটিং মিছিলের জন্য পুলিশের দ্বারস্থই হতে হয়েছে, এই কোর্টের দ্বারস্থই হতে হয়েছে। প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গায় পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে জায়গাটা থেকে শুরু করব, ঐতিহাসিক জয় হচ্ছে ওয়াকফ বিল পাস হওয়া। লোকসভা বিধানসভা দু জায়গাতে পাস হয়েছে। তো এখানে জোটও তারাও ছিলেন, তারাও দেখেছেন ভোটাভুটিতে হেরেছে। এটা তো একেবারে মানে পরিষ্কার, এবং এইটা সরকার কাল থেকে এটাকে এই আইনটাকে লাগু করে দিয়েছে। একই দেশে দুটো আইন কখনোই থাকতে পারে না। এবং ওয়াকফ বিল সম্পত্তিকে যে নিজের বলে যখন তখন বলে ঘোষণা করে দিত, আজকে ধরুন দমদম এয়ারপোর্টকে বলছে, কালকে কোন দিন হয়তো বলবে যে শিয়ালদা স্টেশন, কোন দিন হাওড়া স্টেশন, এগুলো চলতো। তো এই যে বলাটাকে আজকে 40 ধারাটাকে বন্ধ করে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদিজি। এবং এই যে আইন, এই আইনটা পশ্চিমবঙ্গে লাগু হলো এবং সারা ভারতবর্ষে লাগু হয়েছে। তো আইনের বিরুদ্ধে যদি যায়, সেটা শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সব কিছু এই রাজ্যের, তো সেখানে 30% ভোটের জন্য তিনি এই জিনিস অ্যালাউ করেন। এবং এখানে এইটা হয়ে যাওয়াতে একটা জিনিস হচ্ছে গিয়ে, এই পশ্চিমবঙ্গে এখন থরহরিকম্প, এবং তার 30% ভোট ব্যাংক যারা, তারা করছেন এখানে লম্পঝম্প। এই লম্পঝম্প করতে গিয়ে আজকে দেখুন পুলিশ প্রশাসন, তারা যদি নিজের মতন কাজ করতে চায়, কাজ করতে পারবে না। তাদের কাছে যদি তথ্য থেকে থাকে, যদি তারা যদি কোনো অ্যাকশন নিতে যায়, করতে পারবে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাব রয়েছে। আর এখানে যে 26,000 চাকরি চলে গেল, এই 26,000 চাকরি চলে যাওয়াতে মানুষের একটা চিন্তা ভাবনা এবং পরিবারগুলোর পেছনে আগুন লাগিয়ে দিল। তারা কি খাবে, কি করবে, কিছু বুঝতে পারছে না। এইটা থেকে নজর ঘোরানোর জন্য ওয়াকফের এই যে ব্যাপারটা, এইটাকে এগিয়ে নিয়ে চলে গেল। আজকে ওখানকার আজকে মানে মুর্শিদাবাদের ওইদিকে যে আগুন জ্বলছে, কৃষ্ণনগরে আগুন জ্বলছে, গ্রন্থকার মন্ত্রী তিনি সরাসরি বলছেন, তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চুপ। তার কারণ হচ্ছে কি, তার প্রচ্ছন্ন মদত রয়েছে। এই যে পুরো যে ঘটনা এখন পশ্চিমবাংলায় চলছে, সেই জায়গা থেকে টোটালটা নজর ঘোরানোর জন্যই এই অবস্থা। আমরা সিএ দেখেছি, তখন যখন হয়েছিল সেম এই জিনিস ঘটনা ঘটেছে, এখন আরো বেশি করে হবে, এটা আপনারা দেখে রাখুন। কারণ কদিন আগেতে কলকাতাতেও এই জিনিস হচ্ছে, এত বড় যে এই গাড়িটা আসতে পারেনি, কিন্তু আজকে দেখুন মফস্বলেতে একই জায়গায় চলে আসছে সিএ এর ব্যাপার মতন। তো এই জায়গা থেকে যদি সদিচ্ছা থাকে, এইখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু খালি 30% ভোট ব্যাংকের জন্য মুখ্যমন্ত্রী না, তিনি হিন্দুদেরও মুখ্যমন্ত্রী, সেটা ভুলে গেলে চলবে না। আজকে হিন্দুদের সম্পত্তি লুট হচ্ছে, জমি জায়গা মধ্যে আগুন দিয়ে দিচ্ছে, কেড়ে নেবার চেষ্টা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী চুপ। তো এখানে এটা কে করবে? করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি মুখ্যমন্ত্রী প্লাস হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায় দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু আছে। তারপরে তিনি যদি চুপ থাকেন, তাহলে কোথায় যাবে প্রশাসন? এই জায়গায় পুলিশের গায়েও হাত পড়ছে। আবার এই পুলিশই এই আন্দোলন, মানে যেটা ধ্বংসাত্মক হিংসাত্মক জায়গায় যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করতে পারছে না। অথচ এই জায়গায় মানে আন্দোলন করুন, সেটার জায়গা থেকে পুলিশ বলে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে আপনারা নামুন রাস্তায়, তারপরেও নিয়ন্ত্রণ করতে পারছে না। এইটা কেন, এই ভূমিকাটা কেন পুলিশের?
এই ভূমিকাটা আমি আপনাকে আবারও বলছি, এই ভূমিকাটা হচ্ছে গিয়ে ধরুন আজকে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যদি বলেন যে এই জায়গায় কিছু করতে পারবে না, পুলিশের কারোর ক্ষমতা আছে সে কিছু করবে? কারণ তিনি তো দলদাস। এখন পুলিশ হচ্ছে, আমি আগে বহু জায়গায় বলেছি, টিটি কেআরপি মানে টেনে টুনে কোনো রকমে পাস। তো এর আগে এই টেনে টুনে কোনো রকমে পাস পুলিশকে দিয়ে আপনি কি কাজ করাবেন? কিছু করতে পারবেন না। ওরা একটা কাজ করবে, রামনবমীর মিছিল দেখলে তখন লাঠি চার্জ করতে পারে। আজকে ধরুন বিরোধীরা যদি একটা ধর্মাচরণ করে, সনাতন ধর্মের মানুষ, তখন এই পুলিশকে দেখবেন কত আস্ফালন, কত কিছু। কিন্তু যেই 30% ভোট ব্যাংকের জন্য তারা যদি কিছু করে, তাহলে দেখবেন পুলিশ মার খাচ্ছে। পুলিশের যে কাজ কালকে যেরকম ভাবে দেখেছি, পুলিশ মার খাচ্ছে, পুলিশের কোনো রকম প্রতিরোধ করার ক্ষমতা নেই। তো সেইখানে এখন যেটা পরিস্থিতি, আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে বলা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমি মানে এটা কন্ট্রোল করতে পারছি না, বিএসএফ নামক আর্মি নামিয়ে এদেরকে ঠান্ডা করা উচিত। কারণ এই আইন যখন দেশে লাগু হয়ে গেছে, সেখানে যতই আস্ফালন করুক, যত লাপালাপি করুক, কিছু করা যাবে না, এটা মানতে হবে। সংবিধানের কথা বলা আছে, সংবিধানে যদি আইন পাস হয় তাকে মান্যতা দিতে বাধ্য, এবং এই সরকারের যত তাড়াতাড়ি বোধগম্য হবে এবং যত তাড়াতাড়ি তারা বুঝতে পারবে, ততই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য মঙ্গল। তার কারণ যদি তিনি এইটা না করেন, তাহলে এই আইনের মাধ্যমে এই যে জায়গাটা হয়েছে, যেভাবে ভয়াবহ পরিস্থিতি, অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, সাধারণ মানুষের থাকা দুঃসাধ্যময় হয়ে যাবে। ঠিক, সঞ্জিত দা সঙ্গে থাকুন। খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে এই পরিস্থিতি তো আমরা দেখছি। তো এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন তারা এই মুহূর্তে নজরদারি চালাচ্ছেন যাতে নতুন করে কোনো রকম হিংসার পরিস্থিতি আবারও তৈরি না হয়। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ, এবং বিজেপির তরফ থেকে লাগাতার সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন অভিযোগও সামনে নিয়ে আসা হচ্ছে। যাই হোক, আমি সঞ্জিত দার কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করবো ঠিক এই জায়গা থেকে। সঞ্জিত দা, মানে সিএ এর পরও আমরা দেখতে পেয়েছি ঠিক এই জায়গায় মুর্শিদাবাদ আবারও একইভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বারবার যখন একই জায়গায় এই পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, এবং সেই উত্তপ্ত পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে সেটা তো ডেফিনেটলি পুলিশের কাছে থাকবে। যে কোনো ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষমও থাকবে। কিন্তু পুলিশ শুরুতেই লাঠিচার্জ, যে ছবিটা বারবার প্রকাশ্যে এসছে, এবং ইট পাটকেল বৃষ্টি, তার পরবর্তী সময় হচ্ছে একজন সাধারণ মানুষ আহত হচ্ছে, ইটের ঘায়ে আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম। পুলিশ কেন নিয়ন্ত্রণ করতে পারছে না মুর্শিদাবাদের মতন অঞ্চল? না, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, তার কারণ দুটো। দেখুন, ভালো করে বুঝতে, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের যে মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার কোন রকম ইনস্ট্রাকশন নেই তাদের প্রতি কি করবে। এবারে পুলিশ ভীত এবং সন্ত্রস্ত, কারণ এই যে মব, এই মবকে সামাল দেবার মতন এই পুলিশের ক্ষমতা নেই। তারা দেখছে যে যে জায়গাটাতে আসছে, তারা তাদের আত্মরক্ষার জন্য, আপনি ভাববেন না যে মানুষকে বাঁচানোর জন্য, তা নয়, তারা আতঙ্কিত, তারা শঙ্কিত, তারা ভীত। পুলিশ তার জন্যই আজকে লাঠিচার্জ করছে, কারণ প্রথম থেকে যদি ইয়ে করে যাতে আমি সেইখানে মবটাকে সরিয়ে দিতে পারি, আমাদের আত্মরক্ষা হবে, পাবলিকের জন্য নয়, সাধারণ মানুষের জন্য নয়। দায়িত্ব নিয়ে বলছি, যদি সেটাই হতো তাহলে কিন্তু পুলিশ তাদের সাথে কথা বলতো, বোঝাবার চেষ্টা করতো। প্রথম থেকেই অ্যাকশনে যাচ্ছে মানে তারা বুঝতে পারছে যে ভাই আমরা কি করে বাঁচবো, আমাদের বাঁচার কি জায়গা আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন এর রিপোর্ট দিচ্ছি, তিনি তো নিশ্চুপ, কারণ তার কাছে সর্বপ্রথম ন্যায়, নীতি, কর্তব্য একটাই, আমার 30% ভোট ব্যাংক যেন কিছু না হয়। তারা যদি থাকে, তাহলে দুধের গাইরা যদি ঠিক থাকে, তাহলে আমার গদি থাকবে। এই যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, তার জন্য আজকে পশ্চিমবঙ্গ অগ্নিগর্ভ। মাননীয় মুখ্যমন্ত্রীকে সদিচ্ছায় নিয়ে আসতে হবে, এবং তাকে ভাবতে হবে, এবং তাকে বুঝতে হবে যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী, খ্রিস্টানদের মুখ্যমন্ত্রী, জৈন, শিখ, সবাইকার মুখ্যমন্ত্রী। এই জায়গায় আসতে হবে, মানবিক হতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের ব্যাপারটাকে এখন শান্তি জায়গায় নিয়ে আসতে পারবে। সঞ্জিতা সঙ্গে থাকুন। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম দা, আমি জানি না মানে আমরা যে জায়গায় যে পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, এবং সেই আলোচনাতে দাঁড়িয়ে বারবার আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সিএ এর সময়, এবার ওয়াকফ সংশোধনী অ্যাক্ট লাগু হওয়ার পর, আমি বলছি যে বিরোধিতা থাকতেই পারে, কিন্তু চরম উচ্ছৃঙ্খল বিরোধিতার জায়গা, পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, পুলিশ পারমিশন দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আন্দোলন হতেই পারে, শান্তিপূর্ণ থেকে একেবারে সেই আন্দোলন অগ্নিগর্ভ পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে। পুলিশ তার কন্ট্রোলিং ক্ষমতা কি হারিয়ে ফেলছে? আর বারবার কেন মুর্শিদাবাদের মতন অঞ্চল, সেখানে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কি বলবেন?
দেখুন, পুলিশ যদি আজকে নিরপেক্ষ থাকতো, সমস্ত জায়গায় আইনটা যদি ঠিক মতো ইন টাইম যদি আজকে আমরা যদি এনফোর্স করতে পারতাম, তাহলে কিন্তু আর এই ঘটনাটা হতো না। আজকে কোনো জায়গায় পুলিশ আজকে অতিরিক্ত করে চলেছে, আর কোনো জায়গায় একবারে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। কেন আপনাকে বলছি, আপনি আমাকে বলুন তো, গত 30 তারিখে মোথাবাড়িতে যে ঘটনাটা হয়েছিল, আপনি কি ভাবতে পারছেন যে একটা উচ্ছৃঙ্খল মানুষ, তারা ভারতীয় আইনকে, ভারতবর্ষে থাকছে, ভারতে খাচ্ছে, ভারতে চাকরি করছে, কিছু হলে আইপিসিতে যাচ্ছে, মারপিট হলে আজকে ইন্ডিয়ান পেনাল কোডে যাচ্ছে, কিন্তু ভারতের আইনটাকে আজকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে। আপনি ভাবতে পারেন মোথাবাড়িতে যে ঘটনাটা হয়েছে, সেখানে 19টা কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে 61 এর মধ্যে কতজন কে হয়েছে, কতজন দুষ্কৃতকারী আপনি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে পুলিশের নিরপেক্ষতাটা। কেন আজকে কথাটা বলছি, আজকে যেখানে নাকি অত্যাচারিত হলো সেখানেও যদি আজকে আপনি যেতে চান, আপনার হাইকোর্টে অর্ডার লাগছে। কেন তো ভয়, যে যেতে চাইবে তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্য করবে। এবার আপনাকে বলি, আপনি আমাকে বলতে পারেন ভারতের জমিদারি প্রথাটা কেন চলে গেল? আপনি জানেন যে পূর্ব পাকিস্তানের জমিদারি প্রথা আজকে ফ্যানিশ করে দিল 1950 সালে, ভারতে হলো 1951 সালে, পাকিস্তানে 1959-এ। কেন? কারণ সেই জমিদারি প্রথাটা আজকে বিলুপ্ত হয়েছিল। জমিদাররা নাকি অত্যাচারী করছে, অনেকে ভালো আছে, কিন্তু সমস্ত বিলুপ্ত হলো। এই যে ওয়াকফ, এই ওয়াকফ বোর্ডে আপনারা বলে নিশ্চয়ই জানেন যে এটা মানুষের স্বার্থে দান করা হয়েছিল, এবং আমরা এটাও জানি 1913 সালে প্রথম এই চালুটা হয় ভারতে। পরবর্তীকালে ওয়াকফ সম্পত্তি মানুষের স্বার্থে দান করা সম্পত্তি কি ছিল? আজকে ছিল শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র গড়া, গরিব অসহায় মানুষদের সাহায্য করা। আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের ওই যে মিস্টার ওয়াইসি এত চিৎকার করছে, এত কান্না করছে, আপনি কি জানেন যে ওনার সম্পত্তি কত, কি বিশাল সম্পত্তি? আপনাকে এটাও জানেন যে ট্রাইব্যুনালে চূড়ান্ত ছাড়া আজকে ইন্ডিয়ান পেনাল কোড আজকে হাইকোর্টে পর্যন্ত যেতে পারবে না। এ কোন দেশে ভাই? এটা কি সম্পত্তি? আমরা তো ভাবতেই পারছি না যে কোটি কোটি সম্পত্তি আজকে তারা একটা গ্রুপ আজকে দখল করে রেখে দিয়েছে, অথচ আজকে শিক্ষা প্রতিষ্ঠান নেই, অথচ হসপিটাল নেই, গরিবদের জন্য, বিধবা মহিলাদের জন্য কোনো দান নেই। অথবা এই ক্ষেত্রে ইন্ডিয়ানের যে আজকে যৌথ কমিটি যেটা দাবি করেছিল, যৌথ কমিটিতে পাঠানো হয়েছে। আমি বলছি অরিন্দম দা, এই উচ্ছৃঙ্খল মানে আন্দোলনকে কেন পুলিশ বলছে হ্যাঁ ঠিক আছে ভাই তুমি এই আন্দোলন করো বা মিছিলের অনুমতি প্রশাসন দিচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে ছবিটা দেখছি আমরা বিরোধীরা, মানে রামনবমী বলুন বা যে কোনো বিরোধীরা মিছিল মিটিং করতে গেলেই তাদের হাইকোর্টে দৌড়তে হচ্ছে, তার জন্য পারমিশন নিয়ে আসা হচ্ছে। আমি বলছি এই ছবিটা কেন? আমি তো আপনাকে এই কথাটাই বলছি ভাই, যে এক সংখ্যক উচ্ছৃঙ্খলকে পুরো আজকে কিছু সংখ্যক আজকে প্রশাসন পুরো মদত দিয়ে যাচ্ছে, পুরো। এবং তারা যেভাবে ভাঙচুর করছে দোকান, একটা উদ্দেশ্যই হচ্ছে কি দেশের মধ্যে থেকে দেশকে ভাগ করার প্রচেষ্টা। এটা তো আপনি আমি সাধারণ মানুষ রাস্তাঘাট যেখানে যাচ্ছেন সেখানেই তো আজকে সমালোচনা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী তো শুধু পার্টিকুলার তৃণমূলের নয়, আজকে নিষিদ্ধ পার্টি কি বিজেপি? আজকে সিপিএম কংগ্রেস কি নিষিদ্ধ পার্টি? যে কোনো পার্টি আজকে গণতান্ত্রিক পথ অবলম্বন করে আজকে আন্দোলন করতে পারে, কিন্তু সেটা দেখার দায়িত্ব হচ্ছে পুলিশের। এবং নিরপেক্ষভাবে যদি আজকে আইনটা বলবৎ না হয়, ইমপ্লিমেন্টেশন অফ লটা যদি সমান ক্ষেত্রে সবার ক্ষেত্রে না হয়, তাহলে তো এই সমস্যা থাকবেই। তাহলে এত সাহস পাচ্ছে কি করে? মুর্শিদাবাদে তো আজকে দেখুন সংখ্যা লঘু হয়ে গেছে মুসলিমরা, ওখানে তো হিন্দুরা আজকে আজকে কম হয়ে গেছে। তাহলে আমরা আজকে সংখ্যালঘু বলে যে আজকে চিৎকার করি, আজকে মুর্শিদাবাদে মালদাতে যখন নাকি সংখ্যা গুরু হয়ে গেছে মুসলিম ভাইয়েরা, তাহলে তাদের এক সংখ্যক তারা টোটালি কিন্তু অনেকে ভালো আছে, এদেরকে টোটালি মিসগাইডেড করে এই অসহায় গরিব ছেলেগুলোকে নিয়ে আজকে আন্দোলন করাচ্ছে, যেটা বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেটা আজকে আমরা পাকিস্তানে দেখতে পাচ্ছি। এটা কি ভারতে আমাদের সম্ভব? যে আইনটা আজকে ভারতের লোকসভাতে পাশ হয়েছে, আজকে রাজ্যসভাতে পাশ হয়েছে, রাষ্ট্রপতির সিগনেচার দেওয়ার পরে এত হিম্মত পায় কি করে? হ্যাঁ, একেবারে অরিন্দম দা, কারণ স্থানীয় প্রশাসন ঠিকমতো আইনটা বলবৎ করতে পারছে না। ঠিক, গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ জানাবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তিনি টেলিফোনে যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বললাম। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে একে একে আমরা তৃণমূল কংগ্রেসের এমপি আবু তাহের তার বক্তব্য পাচ্ছি। তিনি কি বলছেন? আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ গড়ে তুলেছি, আগামী দিনে এই আন্দোলন থেমে থাকবে না, বাইরেও আন্দোলন ছড়িয়ে পড়বে, আমরা বাধ্য করব আইন প্রত্যাহার করতে। তবে মানুষকে বলবো শান্ত থাকতে, আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন জারি রাখবো। আইনের বিরোধিতায় আন্দোলনের বার্তা তৃণমূল সাংসদ আবু তাহের খান। দিন আলোচনা রাত্রি 2টোর পরে বিজেপি এই
বিলটা পাশ করিয়ে নিল। সংখ্যাধিক্য আছে, প্রতিবাদ করেছিলাম, প্রতিরোধ গড়ে তুলেছিলাম। তারপরে আমরা সকলে মিলে 233 জন এমপি একসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম। ওদের সংখ্যাধিক্য 288টা ওরা ভোট পেয়েছিল, আমরা 233টা ভোট পেয়ে হেরে গেলাম। আমরা প্রতিবাদ করেছি এবং বলেছি আগামী দিনে এই আন্দোলন এখানে থেমে থাকবে না, এই আন্দোলন আমরা আরো বাইরে ছড়াবো এবং প্রতিরোধ করে বাধ্য করাবো বিজেপিকে এই বিল প্রত্যাহার করতে। দেখুন, এগুলো পুলিশের সঙ্গে কি ব্যাপার আছে আমরা দেখে নেব। পুলিশকে বলবো ধৈর্য ধরতে, আর পাবলিককে বলবো আপনারা সংযত থাকুন। আমরা যখন আন্দোলন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করছি তখন প্ররোচিত কোনো কারণ নেই, আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছি। জঙ্গিপুরের এই প্রসঙ্গ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বলছেন তিনি, শুনুন। ভয়ের পরিবেশ তৈরি করা হয়, চমকানো হয় যে আমরা এই করবো তাই করবো। যখন সিএ পাস হয়েছিল 3 দিন ধরে পশ্চিমবঙ্গে আগুন জ্বলেছে, 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, রেল লাইন উপরে দেওয়া হয়েছে, ট্রেন জ্বালিয়েছে, স্টেশন জ্বালিয়েছে, বাস জ্বালিয়েছে, বিজেপি অফিস এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে, তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে। আবার যে আইন পাস হয়ে গেছে ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছেন, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের। আমি সঞ্জিতদার কাছে চলে যাওয়ার চেষ্টা করবো। বিজয় মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিতদা, মানে বিরোধিতা করা মানেই কি হিংসা ছড়ানো? আমরা জানি না এর থেকে পরিত্রাণের কি উপায়, কি মনে করেন আপনি? আপনার আওয়াজ পাচ্ছি না সঞ্জিতদা। না 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 শোনা যাচ্ছে না, আপনার অডিও মিউট আছে সম্ভবত। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি, মুর্শিদাবাদের এমপি তো উনি যেটি কথা বললেন, ওনার কথার মধ্যেই দেখুন দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে বলছে শান্তিপূর্ণ, যদি এটা যদি শান্তিপূর্ণ চিহ্ন হয় তাহলে অশান্তি কাকে বলে? আমার ভাই প্রশ্ন রইল ওনার কাছে, জানি না ওনার কাছে পৌঁছবে কিনা। এইটা যদি অশান্তি না হয় তাহলে যদি শান্তিপূর্ণ, তাহলে নীরবতার প্রশ্ন থাকতে পারে। তারা হাঁটতে পারতো, তারা বলতে পারতো, স্লোগান দিতে পারতো, শাউটিং করতে পারতো, কিন্তু তা তো নয়। তাহলে মন্দির জ্বলছে, তারপরে বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, পুলিশের ওপর আক্রমণ হচ্ছে, এটা যদি শান্তি হয় তাহলে অশান্তির প্রতিফলন। তো শান্তি যদি ফেরাতে হয় বিবেককে জাগ্রত করতে হবে, এবং বিবেক যদি না থাকে তাহলে এরকম হবে। আর এই ভ্রান্ত কথা বলে আমরা শুনতে শুনতে ক্লান্ত, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বারংবার বলছি সদিচ্ছাটাকে জাগান। এবং ঠিক সদিচ্ছা না জাগলে পরে পরিস্থিতি কিন্তু অন্য জায়গায় যাচ্ছে, আগামী সময় আরো যাবে হয়তো। সঞ্জিতদা বলছেন, ধন্যবাদ জানাবো সঞ্জিতদা আপনাকে। সঞ্জিত ঘোষ বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এখন অবশ্যই আজ কি পরিবেশ তৈরি হবে তার দিকে নজর থাকবে আমাদের। আপাতত ডিবেট এখানে শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকবে CNN।